যার সাথে আমার বিয়ে হয়েছে, প্রথমত আমি তার তৃতীয় স্ত্রী। আর দ্বিতীয়ত, তিনি বয়সে আমার থেকে অনেক বড়। একসময় আমি তাকে চাচা হিসাবে সম্বোধন করতাম, কিন্তু ভাগ্যের দোষে আজ তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। তবে বিয়েটা আমার ইচ্ছায় হয়েছে, অবশ্য ইচ্ছাকৃতভাবে। এই বিয়েটা না করলে আমাকে হয়তো সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করতে হতো। তাই তো এই বিয়েটাকে হাসি মুখে মেনে নিলাম। এতে সৎমাও নগদ 50,000 টাকা পেল, আর আমিও অন্তত মনের মতো জীবন না পেলেও আমার আকাশে কখনো কালো মেঘের রাগটা দেখা না যাওয়ার মতো জীবন পেয়েছি। যাই হোক, বিয়ের পর লোকটার সাথে তার বাড়িতে যেতেই ভয়ে হাত পা সব কেমন জানি কাঁপতে থাকে। তার বাড়ি দেখে শুধু একটাই কথা মনে হলো, বিশাল সাম্রাজ্যের সম্রাট তিনি, যা আমার কাছে ধরাছোঁয়া বা কল্পনার বাহিরে। পৃথিবীতে এত সুন্দর বাড়ি আছে তা আমি কখনোই জানতাম না। অবশ্য জানবো কী করে, আমার জ্ঞান যে অতি ক্ষুদ্র। যা বেড়ার ওই ছোট্ট ঘরের ভিতরে বন্দি ছিল। ঘরে পা দিতেই চারপাশে তাকিয়ে ভয়ে ঘামতে লাগলাম। আমার এরূপ অবস্থা দেখে লোকটা মুচকি হেসে আমাকে বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? লোকটার মুখ থেকে কথাটা শুনে টপ টপ করে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অবশ্য পড়বে নাই বা কেন? পুরো বাড়িতে ঝাড়বাতির আলোতে একজন উঁচু লম্বা ফর্সা মতো বয়স্ক লোক আর আমি ছাড়া কেউই নেই। আর তাছাড়া ওনার ডাগর ডাগর চাহনি দেখে যে কেউ ভয়ে আঁতকে উঠবে। বুঝে ফেললাম লোকটি ভালো নয়। তাই তো ওনার প্রথম স্ত্রীগুলো ওনাকে ছেড়ে চলে গেছে। কি হলো, তোমার বাড়ি পছন্দ হয়নি? না, ইয়ে মানে বাড়ি প এরূপ তোতলামো করছো কেন? আর এমন ঘামছো বা কেন? আমি বাঘ না সিংহ? লোকটি এই কথা বলে হাসতে হাসতে উপর উঠতে লাগলো। হঠাৎ করতালি দিতে লাগলো। ওনার করতালির আওয়াজে বাড়ির চারপাশে সবগুলো লাইট ক্রমান্বয়ে জ্বলল। তারপর অনেকগুলো মহিলা বের হয়ে এলো। তারা আমাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আফামনি, আপনাকে স্বাগতম। এই বলে আমার মাথায় ফুল ছুটতে লাগলো। অতঃপর তারা আমাকে ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি তো প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম। উপরে তারা আমাকে ওই লোকটার ঘরে নিয়ে গেল। সম্রাটের রুম, সম্রাটের মতো বিলাসপূর্ণ। পালঙ্কের মধ্যে মহিলাগুলি আমাকে বসিয়ে বলতে লাগলো, আফামনি, আপনাদের কিছু লাগলে শুধু আমাদের ডাকবেন, আমরা চলে আসব। এই বলে তারা চলে গেল। কিছু বুঝে উঠতে পারলাম না। শুধু ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব আমার সাথে? হঠাৎ ভয়ে আবারও কাঁপতে লাগলাম, এই ভেবে যে এখন তো লোকটি আমার ঘরে আসবে, না জানি আমার সাথে কীরূপ আচরণ করবে। কিন্তু আমার এই ভাবনা ভুল ছিল। রাত প্রায় 2টো বেজে যায়, কিন্তু লোকটির কোনো সন্ধান নেই। নিশ্চিত মনে স্বার্থপরের মতো ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। বুঝে ফেললাম বুড়োটা ঘরে এসেছে। হালকা চোখ খুলে দেখি লোকটা দরজা লাগাচ্ছে। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। মনে মনে ভাবলাম, যদি উনি আমার গায়ে সামান্য পরিমাণ হাত দেয়, তাহলে আমি ওনার হাতটা আজ ভেঙেই ফেলবো। কিন্তু অবাক হয়ে গেলাম লোকটার কাণ্ড থেকে। আমার গায়ে হাত দেওয়া তো দূরে থাক, বরং একটা চাদর আমার গায়ে দিয়ে দেয়। তারপর সোফায় গিয়ে বসে মুখটাকে চেপে ধরে কাঁদতে লাগলো। আমি অবাক হলাম লোকটার এই অবস্থা দেখে। এতক্ষণ কোথায় ছিল, আর এমন বা কী হলো যে ওনার মতো লোকের চোখ দিয়ে পানি পড়ছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে কানের মাঝে গুনগুন কোরআন সুর ভেসে আসছিল। সেই সুরে উন্মাদ হয়ে চোখ খুলে দেখি লোকটি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে। খুব অবাক হলাম। এই লোকটি যদি খারাপ হয়ে থাকে তাহলে এত সকালে কেন খোদাকে স্মরণ করবে? আর যদি ভালোই হয়, তাহলে কেন পরপর ওনার 2টো স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায়? আর কেনই বা আমরার মতো অল্প বয়সী মেয়েকে বিয়ে করলো? আবার আমার সৎমার থেকে আমাকে নগদ 50,000 টাকা দিয়ে কিনলো। এমন একজন খারাপ ব্যক্তির আবার ভোরে আল্লাহকে ডাকছে, ভাবতেই অবাক লাগে। ও, তুমি ঘুম থেকে উঠে গিয়েছিল? লোকটার গলা যাওয়া পেয়ে ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরতেই দেখি উনি মুচকি এসে আমার পানে চেয়ে আছে। তা দেখে আমি আবার কান্না করে দিলাম। লোকটি তখন বিষাদ কণ্ঠে আমাকে বলল, আমাকে দেখে কেন তুমি কান্না করছো? কেন আমাকে ভয় পাচ্ছ? আমি লোকটির প্রশ্নে কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। পাশে একটা কক্ষে গিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর নামাজের বিছানায় লোকটির ভয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন গভীর হলো, নিচ থেকে তখন কিছু চিৎকারে শব্দে লাফ মেরে উঠে পড়লাম। হাঁড়ি পাতিল নিচে ফেলে দেওয়ার, কারো কান্নার শব্দ বারবার কানে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে সামনে এগোতে দেখে নিচে একজন মহিলা, ছেঁড়া ব্লাউজ, ছেঁড়া কাপড়, রুক্ষ চুল, হাতে মুখে ময়লা নিয়ে ড্রয়িং টেবিলের উপরে রাখা সমস্ত খাবার ফেলে দিচ্ছে।
ওনার পিছনে কালকে সেই দাসীগুলো দৌড়ে দৌড়ে ওনাকে বলছে, মা এমন করবেন না, স্যার জানলে রাগ করবেন। মহিলাটির করুণ চেহারা দেখে আমার মায়া হতে আমি নিচেই নেমে মহিলাটির সামনে যাই। ওনার সামনে যেতে উনি আমার দিকে একটি গ্লাস ছুঁড়ে মারে, ফলে আমার কপালটা কেটে যায়। ঠিক তখনই উপর থেকে ওই লোকটি বলে উঠল, কি ব্যাপার? লোকটিকে দেখা মাত্র মহিলাটি ভয়ে দাসীগুলোর পিছনে লুকিয়ে পড়ে। লোকটি নিচে নামতে দাসীগুলোকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে স্যার? খাচ্ছে না। লোকটি কথাটা শুনে যেই গরম চোখে মহিলাটির দিকে তাকালো, অমনি মহিলাটি একটা রুমের দিকে চলে গেল, আর দাসীগুলোও। লোকটি তখন আমার কাছে এসে বলল, দুঃখিত আসলে। আমি তখন লোকটির দিকে মুখ করে মাথা নিচু করে হাত দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলাম, মহিলাটি কে? লোকটি তখন আমাকে বলল, উনি আমার মা। উত্তর শুনতে ওনার প্রতি আমার আরও বেশি ঘৃণা জন্মে গেল। উনি কত খারাপ হলে ওনার মায়ের এই অবস্থা, আর কতটা কঠোর হলে ওনার মা ওনাকে ভয় পায়। রাগে আমি লোকটির সামনে থেকে চলে যেতে লাগলে লোকটি আমাকে বলে উঠল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? এরকম বোবাদের মতো ইশারা দিয়ে কথা বলছো কেন? আর তাছাড়া তুমি কোথায় যাচ্ছ? তোমার কপাল ফেটে গেছে, মলম লাগাতে হবে। লোকটির কথায় আমি কোনো উত্তর না দিয়ে সোজা উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফাটা কপাল নিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, উনি এত খারাপ কেন? কেন আমারই কপালে আল্লাহ একটা লোককে স্বামী হিসাবে জুটালো? এসব ভেবে যখন কাঁদতে লাগলাম, ঠিক সেই সময় একটা দাসী এসে আমার ঘরে বলল, আফা, এত জেদ ভালো না, এই বলে আমার কপালে মলম লাগাতে বলল। আমি তাকে বললাম, তোমাকে এই ঘরে কে আসতে বলছে? কে আর কইব, ভাইজান মানে স্যার। ওই লোকটির কথা শুনে ওই মহিলার চেহারা ভেসে উঠে। দাসীকে তখন কৌতূহলবশে প্রশ্ন করলাম, আচ্ছা দাসী, ওই মহিলা কি ওনার মা? হ্যাঁ আপা, উনি আপনার শাশুড়ি। আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিবা? জি, পারলে দিমু। আচ্ছা, তোমার সাহেবের আগের স্ত্রীগুলো কেন চলে গেছে? তোমার সাহেবের মায়ের এই অবস্থা কেন? আর তোমার সাহেব কেনই বা উনি এত ভয় পায়? আমার প্রশ্নগুলো শুনে মহিলাটি কিছু সময় আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আল্লাহ আপামনি, আপনি কিছুই জানেন না। কেন, কি জানবো আমি? আল্লাহ আপামনি, আপনি জানেন যে সাহেব। কথাটা বলে হঠাৎ দাসী থেমে গেল। এরভাবে নিশ্চুপ হয়ে যাওয়ায় দেখে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এভাবে থেমে গেলে কেন? ও ইশারা দিয়ে দরজার দিকে লক্ষ্য করলো। আমি কৌতূহলে ওদিকে তাকাতেই দেখি ওই লোকটা রাগান্বিত চোখে দাসীর দিকে চেয়ে আছে। দাসী লোকটির এমন রাগ দেখে ভয়ে ভয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আর ভুল হবে না। লোকটি তখন বলল, আর যেন এ ভুল না হয়। যাও, মায়ের কাছে যাও। এই বলে দাসী নিচে চলে গেল। আর লোকটি আমার কাছে এসে তখন বলতে লাগলো, বউ হয়ে এসেছো, বউয়ের মতো থাকো। আমি কয়টা বিয়ে করছি, আমার বউগুলো কেন চলে গেল তা জেনে তুমি কি করবা? বয়স তোমার সবে 17, আর আমার 37। তোমার থেকে আমার জ্ঞান বুদ্ধি বেশি। জ্ঞান বুদ্ধি বেশি হলে এমন কাজ করতেন না। লোকটি তখন রেগে বলল, কি করেছি আমি? কেন, আপনি জানেন না? আমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করছেন, তাও আমার সৎমাকে নগদ 50,000 টাকা দিয়ে। এটা কি জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ? সব কিছুর পিছনে কিছু রহস্য থাকে যা সবার পক্ষে জানা সম্ভব নয়। এই বলি লোকটি ঘর থেকে বের হয়ে গেল। মানুষ এত খারাপ হতে পারে আমি জানতাম না। অবশ্য না জানার কথা, কেননা এখন মুখের চেয়ে মুখোশ বেশি। আর সেই এক মুখোশের হলো ভদ্রতা। সন্ধ্যা হয়ে গেল, লোকটি সেই যে বের হয়ে গেল আর ঘরে আসলো না। আর এদিকে আমি একা একা ভালো লাগছিল না, তাই ওই মহিলাটিকে দেখার জন্য যেই ওনার ঘরের দিকে গেলাম, অমনি আলিয়া নামে এক দাসী আমার সামনে এসে বলল, কি ব্যাপার আফামনি, আপনি কোথায় যাচ্ছেন? মহিলাটিকে দেখে আমি আমতা আমতা করে বললাম, না মানে মাকে একটু দেখতে চাচ্ছে তাই এদিকে। অমনি মহিলাটি মুচকে এসে বলল, দুঃখিত আফামনি, স্যার আপনাকে ওইদিকে যেতে নিষেধ করেছে, অতএব আপনি এই ঘরে চলে যান। অবাক হয়ে গেলাম মহিলাটির কথা শুনে। এভাবে আমাকে না করে দিল? কিন্তু কেন? ওই লোকটি আমাকে ঘরে যেতে নিষেধ করছে, আমি ঘরে গেলে কি হবে? এসব ভাবতে ভাবতে ঘরে আসতেই দেখি উনি ঘরে এসে জামা কাপড় পাল্টাচ্ছেন। আমাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি মাথা নিচু করে হাত দিয়ে ইশারা করে বোঝালাম, ওই দিকটাই গিয়েছিলাম। লোকটি আমার সামনে এসে আমার হাত চেপে ধরে আমাকে টেনে হিঁচড়ে সোফায় নিয়ে বসায়। আমি তখন ভয়ে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে লোকটি তখন আমার হাতটা ছেড়ে দিয়ে কাতর স্বরে আমায় জিজ্ঞাসা করতে লাগলো, তোমার সমস্যাটা কি? কি, তুমি এমন করছো কেন? আমার সাথে কথা বলছো না কেন? আমি তখন প্রচণ্ড রেগে বললাম, আপনাকে একটা খারাপ মানুষ, আমি আপনাকে ঘৃণা করি। আপনি তো বুড়ো হয়ে আমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করছেন, ছি, আপনার লজ্জা লাগে না?
আপনি খারাপ দেখেই আপনার স্ত্রীগুলো আপনাকে ছেড়ে চলে গেছে। এই বলে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে যেই বাইরে পা দিব অমনি লোকটা আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? বাইরে কেন? আমি আপনার মতো মানুষের সাথে এক ঘরে থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। এই বলে উনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমিও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 3টে বাজে। হঠাৎ ঘুমটা ভেঙে যায়। পুরো ঘরে কেন জানি অকারণে বারবার পায়চারি করতে লাগলাম। লোকটার জন্য মন কেমন করছে জানি। যত খারাপ হোক ওনার ঘরেই তো আমি আছি। না, দেখি লোকটা কোথায় আছে। এই ভেবে দরজা খুলতেই দেখি উনি দরজার সামনে শুয়ে আছে। আজব মানুষ তো, পুরো বাড়িতে এত ঘর থাকতে উনি এখানে শুয়ে আছে। এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। অমনি লোকটি চোখ কসলাতে কসলাতে বলল, আরে তুমি? হ্যাঁ, আমি। আপনি এখানে শুয়ে আছেন কেন? না মানে, এত কিছু করে কোনো লাভ নেই। আপনাকে আমার চেনা হয়ে গেছে, বুঝেছেন? আসুন, ভিতরে আসুন। এ বাড়ি আপনার, তাহলে আপনি কেন বাইরে ঘুমাবেন? এই বলি লোকটিকে ঘরে নিয়ে আসি। তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়ি। একবারও চোখ খুলে তাকিয়ে দেখলাম না উনি কোথায় শুয়েছেন। সকালে ঘুম থেকে উঠে লোকটির দিকে চোখ পড়ে, অবশ্য পড়বে না কেন। একটা নীল কালারের পাঞ্জাবি পরে বেশ সেজেগুজে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আয়নাতে বারবার নিজের মুখ দেখছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে হেসে বলল, বলো তো আমায় কেমন লাগছে? আমি তখন গম্ভীর কণ্ঠে বললাম, শকুনির মতো। লোকটি তখন হেসে বলল, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যাই হোক, আমি এখন আসি, খোদা হাফেজ। এই বলতে আমি একটা মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে নিচে নামি। ঠিক তখনই উনি আমার হাত ধরল। আমি তখন প্রচণ্ড জোরে ধমকি দিয়ে বললাম, আপনি আবার আমার হাত ধরেছেন? লোকটি তখন আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো। প্রচণ্ড রাগে আমি ওনার কথা না শুনে ওনাকে জোরসোর একটা ধাক্কা দেই। ফলে উনি খাটের কোণার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় এবং কপাল কেটে প্রচুর রক্ত বের হয়। আলিয়া নামে ওই মহিলাটি তখন নাস্তা নিয়ে ঘরে আসছিল। ব্যাপারটা দেখে পেয়ে জোরে একটা চিৎকার দিয়ে ভাইজান বলে এসে লোকটিকে জাপটে ধরে মেঝে থেকে সোজা বিছানায় শুয়ে দেয়। লোকটির মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়ছে, তা দেখে আমার খুব খারাপ লাগলো। এরূপ একটা ব্যাপার হবে আমি সত্যি বুঝতে পারিনি। এই বলে লোকটির কাছে যেতে আলিয়া বলল, আপামনি আপনি এটা কিন্তু ঠিক করেননি। আমি ভয়ে ভয়ে বললাম, আমি কিন্তু এটা ইচ্ছে করে করিনি। আসলে আমি সব দেখেছি আপামনি, আপনার এটা উচিত হয়নি। লোকটি তখন আলেয়াকে উদ্দেশ্য করে বলল, আলেয়া, চুপ করো। ও আর ইচ্ছে করে এটা করেছে? যাও, তুমি নিচে যাও। কিন্তু ভাইজান, আপনার কপাল থেকে তো রক্ত পড়ছে। লোকটি তখন অময়ে ঘেঁষে দিয়ে বলল, ও তুমি চিন্তা করো না। ও এত নিষ্ঠুর নয় যে আমার কপাল থেকে রক্ত পড়ছে আর কিছু করবে না। লোকটি এমন আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আদৌ কি লোকটি খারাপ? যদি খারাপ হতো তাহলে এমন আচরণ কিভাবে সম্ভব? কিন্তু কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবে? আমার কপাল থেকে রক্ত পড়ছে। লোকটির কথা কানে আসতেই সামনের দিকে তাকিয়ে দেখি আলিয়া নেই। আমি তখন তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে বসি, ওনার মাথার পাশে বসি। অতঃপর ড্রয়ার থেকে তুলো নিয়ে রক্তগুলো মুছতে লাগলাম আর কাঁদতে লাগলাম। উনি তখন শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন? না মানে, আসলে আমি এটা ইচ্ছে করে করিনি, দুঃখিত। আর আমি রক্তপাত দেখতে পারি না। লোকটি তখন হেসে বলল, বাচ্চাই রয়ে গেলে, বড় হলে না। যাই হোক, আমি যে কারণে তখন তোমার হাতটা ধরেছিলাম সেটা হলো, কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার জন্য গার্লস কলেজে একটা ফর্ম তুলে এনেছি, আর সেটাই তোমাকে দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো... কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, নিজের কানকে বিশ্বাসও করতে পারলাম না। আমি মনে হয় ভুল শুনেছি, এই ভেবে ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি বলছেন? মানে, তুমি শুনোনি? আমি বলেছি তুমি কাল থেকে কলেজে যাবে। সত্যি? তোমার সাথে মিথ্যে কথা বলে আমার কি লাভ? আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমি পড়াশুনো করব ভাবতেই পারছি না। প্রাণ খুলে হাসতে লাগলাম। লোকটা অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে রইল। তারপর বলল, জানো, আকাশে না চাঁদকে ভালো লাগে, সূর্যকে নয়। ঠিক তেমনি তোমার মুখে হাসি ভালো লাগে, কান্নাকে নয়। আমি তাহলে কি মানুষটা চিনতে ভুল করছি? উনি যদি খারাপ হতো তাহলে আমি ওনাকে এত কষ্ট দেওয়ার পর উনি আমার সাথে এত ভালো আচরণ করতেন না? নাকি এসব তার ফাঁদে ফেলানোর জন্য? কিন্তু কলেজের ব্যাপারটা, এটা তাহলে কি? কি হলো, কি ভাবছো? না আসলে মানুষ খারাপ মানুষ, কিন্তু তোমাকে কলেজে ভর্তি করাচ্ছি, এটা কিভাবে সম্ভব, তাই তো? মাথা নিচু করে হ্যাঁ সংকেত দেওয়াতে লোকটি হেসে বলল, ধরে নাও খারাপ মানুষটা এখন ভালো হতে চাইছে। কথাটি শুনে চোখ দুটো আনন্দে ঝলঝল করতে লাগলো। যাক, তাহলে এই লোকটিকে এখন একটু মানুষ ভাবা যায়। এই ভেবে মুচকি হাসি দিতে হঠাৎ লোকটি
মা ঘরে ঢুকে সব কিছু ভেঙে ফেলতে লাগলো। লোকটি বিছানা থেকে উঠতে পারছিল না, বারবার ওঠার চেষ্টা করছিল। আলিয়া আর কয়েকজন দাসী মিলে বারবার মহিলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর আমি মহিলাটির হিংস্র চেহারা দেখে ভয়ে বারান্দার দিকে চলে গেলাম। তারপর দেখলাম উনি উঠে গরম চোখে মহিলাটির দিকে চেয়ে আছে। শক্ত করে ওনার হাতটি ধরলো আর বলতে লাগলো, তুমি আবার শুরু করেছো। আলিয়াকে উদ্দেশ্য করে বলল, কতবার বলেছি তোমাকে মাকে এই ঘরে আসতে দিবে না। কি করবো ভাইজান, আজ দুদিন ধরে ওই ঘরে আটকে রাখতে গিয়ে আমাদের কত কামড় খামচি সহ্য করতে হয়েছে আর কি। অমনে উনি আমাকে ইশারা দিয়ে দেখাতে আলিয়া চুপ হয়ে গেল। লোকটি তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমাদের কি করতে রেখেছি আমি, ঘোড়ার ঘাস কাটতে? এক একটা অকর্মণা ঢেপকি। এই যাও ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াও। কথাগুলো শুনে আমার ওনার প্রতি খারাপ ধারণা হলো। নিজের মা, অথচ এরকম আচরণ করছে যেন কাজের মেয়ে। আর এই ঘরে আসলে কি হয়, আটকে রাখার কোনো মানে আছে? রেগে লোকটার সামনে গিয়ে বললাম, আপনার সমস্যা কি? উনি এ ঘরে আসলে আপনি এমন করছেন কেন? এমনভাবে কেউ কি মায়ের সাথে আচরণ করে? আমি কথা না শেষ করতে উনি আমাকে ধমক দিয়ে বলল, তুমি বারান্দা থেকে আসছো কেন? কিছু বুঝলাম না। ওনার কথাটি শেষ না হতে মহিলাটি আমার হাতে প্রচণ্ড জোরে একটা কামড় মারে। ফলে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখে আমি বিছানায় শুয়ে আছি, হাতে ব্যান্ডেজ করা। হাত প্রচণ্ড ব্যথা করছে, নড়াতে পারছি না। মাথার পাশে লোকটি বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়ালাম। লোকটি তখন বলল, তুমি বারান্দা থেকে আসছো কেন? এই জন্য তোমাকে তখন বকা দিয়েছিলাম। না আসলে দেখো, তোমাকে এই শেষবারের মতো বলে দিলাম, তুমি আমার আম্মুর সামনে যাবে না, আর ওনার থেকে যতটা পাবে দূরে থাকবে। কিন্তু কেন? কারণ আমার মা আর 5টা মানুষের মতো নয়, স্বাভাবিক। তবে তুমি তো মার পায়ের নিচে বেহেশত, জান্নাত। তাই তো কিছুর পরেও তিনি আমার কাছে সবচেয়ে দামি। আর তাই তো আমাকে অনেকের কাছে খারাপ মানুষ রূপে থাকতে হচ্ছে, যেমন তোমার কাছে। আর একটা কথা, আজ আমার মাকে তোমায় মায়া হচ্ছে, আর করুণ চেহারা দেখে তুমি ভাবছো আমি কেন আমার মাকে তোমার কাছে আসতে দেই না, বা তোমাকেই বা কেন মায়ের কাছে যেতে দেই না। কিন্তু মনে রাখো, এমন একদিন আসবে যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আর তার প্রধান কারণ হবে আমার মা। ক্ষীণ কণ্ঠে তখন বললাম, মানে? উনি তখন চোখের কোণায় মুছতে মুছতে বলল, ও কিছু না, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। এই বলে লোকটি কোথায় যেন গেল। বিয়ের প্রথম রাতে মতো আজও রাত ঠিক 3টে বাজে ঘরে আসলো। আজও চোখের কোণে বৃষ্টি। ঘরে ঢুকে নিঃশব্দে দরজা লাগালো। আমি জেগে থেকেও ওনাকে না জেগে থাকার ভান করলাম। কিছু সময় পর আমি দেখলাম উনি আমার মাথায় এসে অনেকক্ষণ যাবৎ আমার মাথায় হাত বুলাতে থাকলো। আর তার হাতের স্পর্শ আমার শুধু একটাই কথা বলছে, ও খারাপ না। মানুষ বাইরে থেকে মানুষকে বিবেচনা করো না, ভিতরের মানুষটাকে বিবেচনা করো। কিন্তু যতবার ওনার সম্পর্কে ভাবতে যাই, ততবারে প্রশ্ন আসে, ওনার স্ত্রীগুলো কেন বিয়ের 1-2 বছর না যেতে ওনাকে ছেড়ে চলে যায়? আর কেনই বা আমাকে বিয়ে করলেন? এই ভাবনার গুলো ওনার সম্পর্কে ভালো আমাকে ভাবতে দেয় না। আর তাই কপাল থেকে ওনার হাতটা সরিয়ে ফেললাম, অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। এইভাবে করে অনেক দিন কেটে যায়। তবে অনেকগুলো দিনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। উনি কেন ওনার মাকে আমার সামনে আসতে দেয় না, আর কেনই বা সেদিন ওই কথাটি। আজ 2 মাস হয়ে গেল ওনার সাথে আমার বিয়ে, কিন্তু আজ অবধি ওনার জন্য আমার মনে এতটুকু জায়গা হয়নি। তবে কথাটি জোর মুখে বলতে পারি, ওনাকে বলতে পারি না। আমি আপনার থেকে মুক্তি চাই, আবার মাঝে মাঝে এটাও বুঝে উঠতে পারি না আমি কি চাই। তবে কেন জানি না ওনাকে আমি চিনতে পারছি না। উনি ভালো নাকি খারাপ, আজকাল এই দ্বিধাদ্বন্দ্বে আমার দিন কাটছে। মাঝে মাঝে ওনাকে রহস্যময় মানব মনে হয়, আবার মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি ওনার আমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া দেখে। কখনো বা নিজে রান্না করে আমাকে খাবার বেড়ে দেওয়া, ওনার উদার মানসিকতা, আবার খোদা খোদা ভীরুতা দেখে। এসব আমাকে আজকাল বড্ড বেশি ভাবায়। উনি ঠিক নাকি আমি এই সংশয়। তবে ওনার থেকে ওনার মাকে অদ্ভুত লাগে। মহিলাটা আজ পর্যন্ত আমায় সহ্য করতেই পারলো না। ওনার জ্বালায় আজ প্রায় 2 মাস আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ওনার জন্য আজ অবধি আমি কোনো ঘর গুছিয়ে রাখতে পারলাম না। ওনার সামনে কোনো জামা কাপড় থাকলে উনি ছিঁড়ে ফেলেন। খাবার পর্যন্ত খেতে পারি না। খাবারের সামনে এসে বমি করে দেয়। পুরো বাড়িটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এসব সমস্যা আমাকে যতটা কষ্ট দিয়েছে, তার চেয়ে বড় বেশি আনন্দ দিয়েছে ওই লোকটাকে। লোকটা কেমন জানি অনায়াসে এই ব্যাপারগুলো মেনে নিয়েছে। শুধু মাঝে মাঝে ওনার পাগলামি অতিরিক্ত হলে ধমকি দেয় ঠান্ডা করার জন্য, এই যা। বিয়ের এই প্রথম 2টি রাত যে ঘুমিয়েছি, ভালো করে ঘুমাতে পারলাম না। কেননা আমার শাশুড়ি তারপর থেকে প্রত্যেকটা ভোর 4টা 5টায় পুরো বাড়িটাকে ঢাকে একটা অশান্তির বাড়ি বানিয়ে ফেলে। তাও এসব সব সহ্য করে পড়ে আছি। কিন্তু আজকে আজকে যা করলো
তাতে আমার আর এ বাড়িতে থাকা হবে না। আজকে তো সকালে এসে আমার ঘরে ঢুকে আমাকে ঘর থেকে বের করে দেয়। আপাতত আমি ছাদের উপর বসে আছি, বুঝতে পারছি না কি করব। কোন মায়া এমন অশান্তির নরকে পড়ে থাকবো কার জন্য। তাই ভাবছি উনি আজ বাসায় আসলে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইব, মুক্তি। হঠাৎ আলেয়া ছাদের উপর চলে এসে আমাকে দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপামনি, আপনি ছাদে ভর দুপুরে কি করছেন? ডিভোর্স দিব আমি ওনার থেকে আজ মুক্তি চাই। আপামনি কি কইতেছেন এসব? আলেয়ার ধমকানিতে ভাবনার জগৎ থেকে মুক্তি নিলাম। হাতের ডায়েরি অমনি লুকিয়ে ফেললাম। চোখের কোণে জলটা মুছে বললাম, না কিছু না। তুমি কখন আসলে? আপামনি, আপনি জানেন না আমি কখন এসেছি? না আসলে ডায়েরি লিখছিলাম তো, তাই খেয়াল করিনি। আলেয়া তখন গম্ভীর কণ্ঠে বলল, আফা, আমি কিন্তু সব বুঝি, যাই হোক আপনি ঘরে যাননি। না আসলে সেই সকাল থেকে যে মা আমাকে বের করে দরজা দিয়েছে, এখনও তো দরজা খুলেনি। তাই বলে আপনি এই কাঠফাটা রোদে এই ভর দুপুরে ছাদে থাকবেন? আসুন নিচে আসুন। এই বলে আলিয়া নিচে চলে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে পিছন ফিরে আমাকে বলে উঠল, আজকেও আবার হাতে কামড় দিয়েছে তাই না? আমি মাথা নাড়ালাম। ও তখন বলল, কিছু করার নেই, আসুন একটু মলম লাগিয়ে দেই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মানুষটাকে ছেড়ে চলে যাবেন না। মানুষটা আপনাকে বড্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হয়তো এখন বুঝছেন না, কিন্তু যেদিন হারিয়ে যাবেন সেদিন বুঝবেন। কেননা মানুষের স্বভাব, কোনো কিছু হারিয়ে গেলে অতঃপর তার মূল্যটা বোঝা। তাহলে আপনার ক্ষেত্রে কেন ভিন্ন রকম হবে? আলেয়ার কথাগুলো আমার ভিতর পর্যন্ত নাড়া দিয়ে দিল। কেননা আমি ওনাকে ছেড়ে যাওয়ার কথা যদি একবার ভাবি, তাহলে আমার চারপাশে সব কিছু ওনাকে জাপটে ধরে বেঁচে থাকার কথা 100 বার ভাবায়। যাই হোক, ছাদ থেকে আলেয়ার সাথে নিচে নামতেই ওনাকে দেখলাম বাড়িতে চলে এসেছে এবং আমার ঘরে ঢুকে মাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমাকে দেখা মাত্র অনুতাপের চোখে বলল, সরি আর সারাদিন তোমায় কষ্ট দেওয়ার জন্য। আর আলেয়াকে উদ্দেশ্য করে বলল, যাও তুমি আপামনির ঘরটা পরিষ্কার করে দিয়ে এসো। এই বলে মাকে উনি ঘরে নিয়ে যাচ্ছিল, আর এখান দিয়ে মা রাগে ওনার হাতে ইচ্ছে মতো খামচি কামড়ে দিচ্ছে, অথচ উনি সামান্য পরিমাণ পর্যন্ত করছেন না। আমি অবাক হলাম ওনার ধৈর্য দেখে। দাঁড়িয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, আর এদিকে আলিয়া চলে যায় আমার ঘর পরিষ্কার করতে। আমি ভাবলাম আজ সুযোগ পেলে মহিলাটির ঘরে যাওয়ার, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ আমি মায়ের ঘরে যাবই, আর দেখব উনি মায়ের সাথে কীরূপ আচরণ করছে। অতঃপর আমি চুপি চুপি ওনার পিছু পিছু যাই। তারপর দরজার কোণে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি মাকে বিছানায় বসিয়ে, পিতা যেমন সন্তানকে শাসন করে ঠিক তেমনই লোকটা তার মাকে শাসন করছে। এমন করছো কেন তুমি মা? মা তখন পিতার সেই বকা শুনে কান ধরল। মহিলাটি কান ধরতে লোকটি অমায়িক হাসি দিয়ে বলল, হয়েছে আম্মা, আর ঢং করা লাগবো না। এই কথা বলে দিব্যি হাসি মুখে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। তারপর নিজের মাকে গোসল করিয়ে আনলেন, সুন্দর একটা কাপড় পরালেন। তারপর নিজে হাতে মাকে খাইয়ে দিলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এই যুগে মায়ের প্রতি যে সন্তানের এত ভালোবাসা যে আর যাই হোক খারাপ হতে পারে না। টপ টপ করে নিজের অজান্তে চোখের জলগুলো গড়িয়ে পড়ল। হঠাৎ মনে পড়ল কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। পিছন পিছন তাকাতেই দেখে আলেয়া। ওকে দেখে আমি ওর হাতটা শক্ত করে ধরে অন্য ঘরে নিয়ে গেলাম। তারপর ওকে বললাম, দেখো তুমি প্লিজ এটা ওকে জানিও না। আলেয়া তখন হেসে বলল, আমার আশা পূরণ হয়েছে আফামনি। আমি তখন বললাম, মানে? আসলে আফামনি, বিয়ের প্রথম দিন থেকে আমি চেয়েছিলাম আপনি সব সত্য জানেন, কিন্তু ভাইজানের জন্য আপনাকে জানাতে পারলাম না। কিন্তু কি জানেন তো আফামনি, সত্য কোনো দিন চাপা থাকে না। আজ আপনি সামান্য এইটুকু দেখে কান্না করে দিয়েছেন, অথচ আমি আজ 15 বছর ধরে ভাইজানের বাড়িতে কাজ করছি। এমন অনেক কিছু দেখেছি যা আমার রাতের ঘুম পর্যন্ত মাঝে মাঝে কেড়ে নিয়েছে। আপনি এই মানুষটাকে এত খারাপ ভাবছেন, আপনি জানেন না সেই মানুষটা কতটা ভালো। আমার এখনো মনে আছে, ভাইজান বাবা যখন মারা যায়, ভাইজান তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পড়েছিল। নিজের ভবিষ্যতে গড়ার লক্ষ্যে যখন তিনি স্বপ্ন দেখা শুরু করলো, ঠিক তখনই ওনার বাবা মারা যায়। আর স্বামী মারা যাওয়াটা সহ্য করতে না পেরে ওনার মায়ের হঠাৎ পাগল হয়ে যাওয়া ওনার জীবনটাকে অন্ধকার গভীরে অতলে তলিয়ে ফেলে। কিন্তু ইনি এইসব সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেয়, আর মাকে ঠিক তেমনভাবে লালন পালন করতে থাকে যেমনভাবে মা তার সন্তানকে ছোটবেলায় লালন পালন করেছে। আপনি যেদিন জানতে চেয়েছিলেন না ভাইজানের স্ত্রীগুলো কেন ওনাকে ছেড়ে চলে যায়, কারণ ওনার মায়ের এরূপ অসহ্যকর পাগলামির কারণে। ভাইজান আগের স্ত্রীগুলো অনেক খারাপ ছিল। তারা ভাইজানকে বলেছিল হয় ওনাকে পাগলাগারোতে দিয়ে আসতে, না হলে ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলতে। আপনি তো আপামনি অনেক সহ্য করেছেন, কিন্তু ওরা
সামান্য পরিমাণে সহ্য করেনি, বরং উল্টে ওরা মাকে এতটাই অত্যাচার করতো ভাইজান বাসায় না থাকলে যে আমার গা শিউরে উঠতো তা দেখে। অনেক সময় তো খাবারও দিত না, কখনো কখনো চাবুকের আঘাতে তার শরীর পর্যন্ত ক্ষত করতো। আমরা কিছু বলতাম পারতাম না। একদিন ভাইজানের কাছে তার প্রথম স্ত্রী ধরা খায়, ফলে ভাইজান তাকে ত্যাগ করে। পরে যাকে বিয়ে করে সেও এরকম ছিল, ফলে ভাইজান তাকেও ত্যাগ করে। তারপর বলেছিল আর বিয়ে করবে না, কিন্তু কেন জানি এত বছর পর আপনাকে আবার বিয়ে করে। তবে আপামনি আপনি খারাপ নন, কিন্তু তবুও ভাইজানের মনে ডর ঢুকে গেছে, তাই উনি আপনাকে ওনার মায়ের কাছে যেতে দেয় না। আর তাছাড়া আম্মাও বাইরের লোককে সহ্য করতে পারে না, তাই আপনার সাথে এমন করে। জানেন আপামনি ভাইজান প্রতি রাতে কেন দেরি করে রুমে যায়? কারণ উনি ওনার মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর মায়ের চোখে যখন ঘুম আসে, উনি তখন নীরবে খোদার প্রেমে নামাজে মগ্ন হয়ে দুহাত তুলে কান্না করে। এই ঘরে প্রতিটি দেওয়াল তার কান্না দেখে হাহাকার। আফামনি, তারপর আপনি ওনাকে খারাপ বলবেন, ওনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন? উনি কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আপনি ওনাকে ছেড়ে যেয়েন না। আর তাছাড়া এই কষ্ট আপনাকে বেশি দিন সহ্য করতে হবে না। আমি তখন বললাম, মানে? আলেয়া তখন কাতর স্বরে বলল, কারণ ভাইজানের মায়ের ব্রেন টিউমার, যখন তখন মইরে যাইতে পারে। এই বলে আলেয়া চলে গেল। চোখ দুটো জল আর ধরে রাখতে পারলাম না, দেওয়ালের সাথে ঘেঁষে নিচে বসে পড়লাম। এমন একটা মানুষকে আমি খারাপ ভেবেছি, ভাবতেই অবাক লাগে। আসলে আমাদের উচিত কাউকে না চিনে না জেনে তার সম্পর্কে মন্তব্য করা। মানুষকে চেনা বড় দায়। আমরা তো মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না, আর থাক অন্য কেউ। রুমে এসে বিছানায় উপর হয়ে বসে আছি আর ভাবছি, এমন একটা মানুষকে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম। না, আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবনের শেষ অবধি ওনার হাতটা সামান্যটুকু কারণে চিন্তা করব না। এই ভেবে ডায়েরিটা নিয়ে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়তে চাইছিলাম যেগুলো ছাদে বসে লিখছিলাম। হঠাৎ দেখি উনি ঘুরে চলে আসলো। ওনাকে দেখা মাত্র ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে রাখলাম। তারপর শান্ত কণ্ঠে বললাম, মা ঠিক আছে তো? উনি হেসে বললেন, হুম। হঠাৎ আমার হাতের পানে চোখ পড়তে অনেকক্ষণ যাবৎ আমার দিকে অনুতাপের চোখে চেয়ে থাকে। আমি হাতটা পেছনে লুকিয়ে ফেললাম। উনি তখন ড্রয়ার থেকে মলম নিয়ে এসে তারপর মলম খুলতে খুলতে বললেন, তুমি খুব একটা ভালো মেয়ে। এই বলে আমার হাতে মলম লাগাতে লাগলো। আমি তখন ওনাকে সরি বলার জন্য যেই ওনাকে বললাম, আপনাকে আমার কিছু বলার আছে, উনি তখনও বললেন, আমারও তোমাকে কিছু বলার আছে। আমি তখন কৌতূহলবশত বললাম, জি আপনি আগে বলুন। লোকটা তখন আমার মাথায় আলতো করে হাত দিয়ে বলল, দেখো তুমি খুব ভালো মেয়ে, তোমার একটা কেরিয়ার আছে, তুমি কেন আমার কাছে পড়ে থাকবে? তাই আমি বলছি। থরথর কণ্ঠ। আমি তখন জিজ্ঞাসা করলাম, তাই আপনি কি করতে বলছেন? আমি বলি কি, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। এমনি তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আর করা লাগবে না। যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি শুধু সেখানে একটা সাইন করে দিও। কাল তুমি তোমার মায়ের কাছে চলে যাও। ওনার কথাগুলো যেন বুকের পাঁজরে দিয়ে লাগলো। আচ্ছা, কেন এমন করলো? কারণ আমি তো এটাই চেয়েছি আর এটাই হয়েছে। এতে তো আমার খুশি হওয়া উচিত। কী ব্যাপার, তুমি কথা বলছো না কেন? একটু হেসে ওনাকে বললাম, কালকে আমাকে তাড়িয়ে দিবেন, আর কটা দিন থাকতে দিলে হতো না? লোকটি আমার এমন আকুতি বাক্য শুনে কিছুটা অবাক হয়ে বলল, কিছু বললে তুমি? অভিমানে বললাম, না। ও তাই বলো? আমি আবার কিছু বলবো? যাই হোক, ঘুমিয়ে পড়ো। এই বলে উনি চলে যেতে চাইলো। আমি ওনার হাতটা শক্ত করে ধরলাম। লোকটি যেন আকাশ থেকে পড়লো। কিছুতেই বিশ্বাস করতে পারছে না আমি ওনার হাতটা ধরলাম। অনেকক্ষণ যাবৎ আমার পানে চেয়ে রইল। তুমি আমার হাত ধরেছ? আমি তখন আস্তে ক্ষীণ কণ্ঠে বললাম, আমার পাশে একটু বসবেন? উনি তখন কান্না করে দিলেন, চোখগুলো গড়িয়ে পড়ছে। আমি মুছে দিলাম, বললাম, আপনি কান্না করছেন কেন? উনি তখন হেসে বললেন, এভাবে কেউ কোনোরূপ কিছু আবদার করেনি। এই বলে উনি আমার পাশে বসলেন। বাইরে আকাশের বড় চাঁদটা আমার ঘরে উকি দিল। জ্যোৎস্নার আলোতে আমি ওনার জানুতে শুয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। উনি তখন কাঁপা কণ্ঠে বলল, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? না মানে তুমি তো আমার হাঁটুতে শুয়েছো। তোমার আমাকে ঘৃণা করছে না? আমি দুটো বিয়ে করেছি, বুড়ো বয়সে তোমাকে বিয়ে করলাম, অমানুষ মনে হচ্ছে না? ওনার প্রতিটা কথায় শুধু আমার চোখের পানি গড়িয়ে পড়ল। কেন আমার এমন লাগছে? কেন মনে হচ্ছে আমার সব শেষ হয়ে যাবে কাল সকালে? লোকটি হঠাৎ আমাকে বলল, যাও ব্যাগ গুছিয়ে নাও, কাল সকালে তোমার আবার দেরি হয়ে যায়। রাগে বিছানা থেকে বসে পড়লাম। অতঃপর ওনার পাঞ্জাবির কলার ধরে বললাম, এতই যদি শখ তাড়িয়ে দেওয়ার, তাহলে বিয়ে করছো কেন? এত যত্ন করে শখের জিনিসের মতো রাখছো কেন? লোকটি তখন আমার চোখের জল দেখে বলল, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, আপনিই তো কান্না করতেন, এই যে আপনার চোখে পানি।
আমার চোখের পানি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোমার চোখে পানি কেন? আমারও চোখে পানি। কারণ থেমে গেছি সেদিন। আর বলতে পারলাম না, বড্ড বেশি অভিমানী ছিলাম। নিজের মনের কথাটাও বলতে পারলাম না। আর তাই তো আমার সাথে এমন হয়েছে। ও তখন আমাকে বারবার জিজ্ঞাসা করলো, তাই তো কি হয়েছে? অভিমান করে তখন বললাম, কিছু না। ঠিক আছে, আমি কালকেই চলে যাব। আপনার কাছে কেন পড়ে থাকবো? সেদিন যদি 4 অক্ষরের সেই শব্দটা বলতাম, তাহলে আজ এমনটা সত্যি হতো না। তারপর দিন সকালে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে। আমিও আর মায়ের বাড়ি ফিরে যাইনি। আর জানি না উনি কেন জানি আমাকে আমার সৎ মায়ের কাছে যেতে দিতে চাইলো না। বলল হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে, কিন্তু তাও মায়ের কাছে যেতে না। এই সুযোগে আমি অন্ততপক্ষে আর কয়েকদিন ওনার কাছে থাকার অনুমতি পেলাম। তাই এতে আমি সম্মতি দিলাম। সকালবেলা শাশুড়ি মায়ের শরীর ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। উনি পাগলের হয়ে গেল মায়ের এরূপ অবস্থা দেখে। অনেক ডাক্তার এলো, কিন্তু সমস্ত ডাক্তারের কোনো কথা না বলে মাথা নিচু করে চলে যায়। বুঝে ফেললাম আমরা সকলে যে মায়ের হাতে আর বেশি সময় নেই। অবশেষে বিকাল ঠিক 4টার মা না ফেরার দেশে চলে যায়। তবে সেই যাওয়াটা উনি কেন জানি মেনে নিতে পারছিল না। অবশ্য না মেনে নেওয়ার কথা। হঠাৎ নিজের প্রিয় মানুষগুলো চলে যাওয়ার কেউই মেনে নিতে চায় না। মাকে কবর দিয়ে আসার পর উনি প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমি অনেক জোর করে বকা দিয়ে খাওয়ালাম। শাশুড়ি মারা যাওয়ার 2 দিনের মাথায় আমার মা আসে আমার বাড়িতে। মাকে দেখে আমি যতটা খুশি হয়েছিলাম, উনি ঠিক ততটাই অখুশি হয়েছিলেন। কেন জানি উনি মায়ের সামনে ও ঠিক পর্যন্ত যায়নি। ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। সৎমা হলেও তো মা, উনি এমন করছেন কেন? রেগে গিয়ে ওনাকে বললাম, আপনি আমার মায়ের সাথে দেখা করছেন না কেন? উনি তখন গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো বাজে মহিলার সাথে দেখা করি না। কথাটা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম। ওনার সাথে এরকম আচরণ করে মায়ের হাতটা ধরে ঘর থেকে বাহিরে হয়ে গেলাম। চলে আসার সময় আলিয়া অনেকবার নিষেধ করলো, কাকুতি মিনতি করলো, কিন্তু আমি তা উপেক্ষা করে চলে গেলাম মায়ের সাথে। উনি তখন উপরের ঘর থেকে আমার চলে যাওয়াটা দিকে চেয়ে রইল, অথচ একবারও নিষেধ করলো না যে তুমি যেও না। তাই অভিমান করে চলে আসলাম। মাঝপথে আসার পর কেমন জানি অচেতন লাগলো। বারবার মনে হলো আমি যেন কিছু একটা হারিয়ে ফেলেছি। লোকটার কথা বারবার মনে পড়তে লাগলো। তাই মায়ের হাতটা ছেড়ে দিয়ে সোজা আবার বাড়িতে চলে আসি। বাড়ি এসে ঢুকতে দেখি উনি বিছানার উপর বসে আছে। আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। আমি তখন সামনে গিয়ে অনেকটা চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, এত স্বার্থপর কেন আপনি? ও তখন হেসে বলল, স্বার্থপরেরা আবার আমি কি করলাম? আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করলেন? কই একবারও তো বলেননি তুমি যেও না। হা হা হাসলো। হাসার কি আছে? না মানে তোমার উপর আমার সেই অধিকার নেই। তাহলে মিছে মিছে কেন অধিকার খাটাতে যাব? রেগে গিয়ে লোকটার গায়ে হাত দিতে দেখি জ্বরে ওনার শরীর পুড়ে যাচ্ছে। এ কি আপনার শরীর দেখি জ্বরে পুড়ে যাচ্ছে? ও কিছু না, ঠিক হয়ে যাবে। এই বলে উনি ঘর থেকে চলে যেতে চাইলো। আমি জিজ্ঞাসা করলাম, তা এত রাতে কোথায় যাচ্ছেন? কোথায় আবার? মায়ের রুমে ঘুমাতে যাচ্ছি। কথাটা শুনে রাগে জেদে পুরো শরীর পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল। সামনে গিয়ে পাঞ্জাবির কলার টেনে বললাম, বেশি ভাব দেখান। আপনার এত ভাব কিসের? এতদিন মায়ের ঘরে ঘুমাননি কেন? এই বলে ওনার হাতটা টেনে নিয়ে বিছানায় ওনাকে শোয়ালাম। তারপর মাথার উপর সারা রাত জলপট্টি দিলাম। উনি কেন জানি আমার পানে চেয়ে বারবার কাঁদছিল। বালিশ প্রায় ভিজে গেল। আমি তখন জিজ্ঞাসা করলাম, মেয়েদের মতো এত কান্না কি হলো? উনি তখন বলল, না আসলে এমনি চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মিথ্যে কথা বলার আর জায়গা পান না, না? যাই হোক, আপনি ঘুমান। ও তখন বলল, তুমি বরং আজ আমার পাশে ঘুমাও। কাল হয়তো আমি আর নাও থাকতে পারি। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলছে? না কিছু না, এমনি বলছি। যাই হোক, তুমি আমার পাশে আজ শুয়ে থাকো। ওনার কথা ফেলতে পারলাম না। ওনার পাশে শুয়ে ওনার দিকে চেয়ে রইলাম। লোকটার চোখ দুটো লাল। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি তখন বলল, না এমনি মায়ের কথা মনে পড়ছে তাই। সেদিন ও মিথ্যে কথা আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম পরের দিন, যখন ভোরের আলোয় ঘুম ভাঙতে দেখি উনি ঘরে নেই। পাগল পাগল হয়ে পুরো ঘর খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। বাইরে গিয়ে আলিয়াকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ও বলতে পারল না। অবশেষে হতাশা নিয়ে ঘরে আসতে দেখি টেবিলের উপর আমার ডায়েরি আর চিঠি। তাড়াতাড়ি করে টেবিলের উপর গিয়ে চিঠিটা হাতে নিলাম। থরথর কণ্ঠে কাঁপতে লাগলাম। ভেবেছিলাম তুমি আমাকে মেনে নিয়েছো। হয়তো আমার জন্য তোমার হৃদয়ে সামান্যটুকু মায়া জন্মে নিচ্ছে। আমার জন্য তোমার মানে ঘৃণা ছাড়া আর কিছুই তো নেই। তাই তো তুমি আমার থেকে মুক্তি নিতে চাও। ভেবেছিলাম একদিন তুমি আমায় ঠিকই বুঝবে। আমার জন্য তোমার মনের একটু জায়গা হবে, কিন্তু না। তোমার জন্য আমার মনে জন্য তোমার মনে আমার জন্য কখনো জায়গা হয়নি। ব্যাপারটা আমি বুঝতে পারতাম না যদি
না তুমি তোমার মায়ের সাথে চলে যাওয়ার পর এসে তোমার ডায়েরিটা না পেতাম। জানো, এই ডায়েরির প্রতিটা পেজে অনেক কৌতূহল নিয়ে খুলেছি। বারবার মনে হচ্ছে এই বুঝি দেখবো তুমি আমার জন্য 4 অক্ষরের সেই ভালোবাসার শব্দটা লিখছো। কিন্তু না, প্রতিটা পেজেই তুমি লিখেছো আমাকে তুমি ঘৃণা করো, বড্ড বেশি ঘৃণা করো। তোমাকে মুক্তি দিতে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও। যাও, দিয়ে দিলাম। আসলে সবার কপালে তো আর ভালোবাসা জুটে না। আমি না হয় তাদের দলে হলাম, তাতে ক্ষতি কি? তুমি জানতে চেয়েছো না আমি কেন তোমাকে বিয়ে করলাম, কেন তোমার মাকে 50,000 টাকা দিলাম? আসলে তোমার মা তোমাকে আমাদের গ্রামে হাকিম চাচা, যিনি বিভিন্ন জায়গায় নারী পাচার করত, তার কাছে মাত্র 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিল। ব্যাপারটা আমি জানতে পেরে কোনো উপায় না পেয়ে তোমার মাকে নগদ 50,000 টাকা দিয়ে শুধু তোমাকে বাঁচানোর জন্য আমি বিয়ে করেছি। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার ব্যবস্থা না করে আমি যাইনি। ডয়ারে দেখো, একটা দলিল আছে, ওটা যত্ন করে রেখো। পারলে আমায় একটু মনে রেখো। ভালো থেকো। আমাকে খোঁজার চেষ্টা করো না। বেলা শেষে পাখি যেমন ঠিক নিরে ফিরে আসে, আমিও একদিন বেলা শেষে ঠিক তোমার সামনে চলে আসবো। পারলে সেদিনটার অপেক্ষা করো। খোদা হাফেজ। চিঠিটা পড়ে কান্না করতে করতে টেবিলের ড্রয়ার খুলতে দেখে একটা দলিল, যাতে তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। মায়ের তল পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্নার আওয়াজ পেয়ে আলিয়া ঘরে আসলো। ঘরে আসতে ও সব বুঝতে পেরে কাঁদতে লাগলো। বললাম না আপা, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন। আলিয়া, উনি এত বড় অবুঝ কেন? একটু বুঝলো না আমাকে? ডায়েরিতে সাদা পেজগুলো কলমে লেখাগুলোই দেখলো, অথচ আমার চোখের কথাগুলো বুঝলো না। ভুল বুঝে চলে গেল। বুঝলো না আমি ওনাকে। আলিয়া তখন বলল, কি আপনি ওনাকে? কিছু না। আলিয়া তখন অট্টহাসে বলল, এখনও তো বলতে পারলেন। আপনার এই চাপা স্বভাবের কারণে ভাইজান আপনার চোখের ভাষা বুঝেও না বুঝার ভান করে চলে গেছে। আপামনি, আপনি যেদিন নিজেকে বাতাসে মুক্ত করে ছেড়ে দিবেন, সেদিন দেখবেন আপনার আকাশে আবার ভাইজান দেখা। আর যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা। এই বলে আলিয়া চলে গেল। তবে সেদিন আলিয়ার সেই কথাগুলো আঁকড়ে ধরে আজ 6 বছর হলো আমি তার জন্য অপেক্ষার প্রহর গুনছি, বুঝলেন? এই বলে লেখাটা বন্ধ করতে ওপাশ থেকে আলেয়া ঘরে ঢুকে চেঁচিয়ে বলতে লাগলো, আফামনি, আফামনি, ও লেখিকা আপা, এখন কি গল্প লিখবেন? বিকেলে নাস্তা খাবেন না? আলেয়ার কথায় তখন হেসে ফেললাম। আলেয়া, গল্প তো অনেক লিখলাম, এবার না হয় তোমার কথায় নিজের জীবনের কাহিনী লিখলাম। আলেয়া তখন বলল, যাক, এত বছর পর আমার কথাটা রাখলেন। দেখতে দেখতে অনেকটা বছর কেটে গেল, তাই না আপামনি? যাই হোক, নাস্তা খেয়ে নিন। আর হ্যাঁ, বললেন না তো আপনার জীবনে গল্পের নাম কি দিলেন? বেলা শেষে। বেলা শেষে? এটা আবার কেমন নাম? ও তুমি বুঝবে না। এ নামের পিছনে অনেক রহস্যময় আছে, যা তোমার চিন্তার বাইরে। যাও, নিজের কাজে যাও। অতঃপর আলেয়া চলে গেল। আমি চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দক্ষিণা বাতাস, ছায়া ঘেরা চারপাশ, প্রত্যেকদিন এখানে বাইরে এভাবে দাঁড়িয়ে অপালক দৃষ্টিতে চেয়ে থাকি। আর হাজার মানুষের পায়ের চিহ্ন সেই রাস্তার বাঁকে তাকিয়ে তার পায়ের চিহ্ন খুঁজি। বেলা শেষের পূর্বে আকাশের একটু আলো খুঁজি। নিজেকে তো আজ মুক্ত করে দিলাম, কিন্তু তাও তার দেখা নেই। এই অপেক্ষা শেষ কোথায় হবে? আজ তো আমি সেই আমি নেই। আজ আমি বদলে গেছি। তবু কি তুমি বেলা শেষে আমার সামনে আসবে না? এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে রাস্তার পানে ভালো করে তাকাতে দেখি এক আগন্তুক ব্যক্তি। চোখে গোল চশমা, রুক্ষ চুল, মলিন চেহারা, গায়ে তালিমারা একটা পাঞ্জাবি, কাঁধে তাহার ব্যাগ। মুসাফির বেশে বারবার বাড়ির এদিক ওদিক তাকাচ্ছে, তার চোখের জল মুছছে। হঠাৎ চোখ পড়তে চেয়ে রইল, আর তার সেই চাওয়া দৃষ্টি আমি যেন বছর ধরে চিনি। কেন জানি মনের ভিতর পুরনো সে অনুভূতি আবার নতুন করে জাগলো। হাত থেকে চায়ের কাপটাকে রেখে দৌড়ে নিচে নামলাম। নামতে দেখি লোকটি চলে যাচ্ছে। পিছু ডাকলাম, এই যে শুনছেন, একটু দাঁড়ান। আমার গলার আওয়াজ লোকটার কান অবধি পৌঁছে দিতে উনি দাঁড়িয়ে পিছন ফিরে আমার পানে তাকালো। আকাশ থেকে তখন হালকা বৃষ্টির ভাব, নির্মুখী পাখিদের আনাগোনা। পুরো রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের পড়ে থাকা, চারপাশের জুড়ে বকুল ফুলের গন্ধ, বিভিন্ন পোকামাকড়ের মৃদু কলরব। সন্ধ্যার আভাস। বেলা প্রায় শেষ, তবুও পূর্বের আকাশে আজ লালচে রঙের সূর্যের আভাটা যেন দিব্যি দেখা যাচ্ছে। সেই আলোতে কাঁপা কাঁপা কণ্ঠদয় লোকটির অতি নিকট যেতে থমকে গেলাম। সেই চিরচেনা অমায়িক হাসিটা, যেই
হাসি, চিরচেনা মুখ, সেই চিরচেনা মানুষটাকে দেখে আমি তখন আকাশের পানে তাকিয়ে চোখের জল ফেললাম। বুঝতে পারলাম বেলা শেষে আজও কেন আমার আকাশ এত আলো। এই কাছে যেতে তখনও বলল, কেমন আছো প্রিয়? কথাটি কানে আসতে ওকে জড়িয়ে ধরলাম, শক্ত করে ধরে রাখলাম যেন আর পালিয়ে যেতে না পারে। বহু বছর পর অপেক্ষার সমাপ্তি। অবশেষে সেই চিরচেনা সুর আমাকে ডাকলো। শান্ত কণ্ঠে বললাম, তুমি এসেছো? আসবো না? সেদিন বলেছিলাম বেলা শেষে তোমার কাছে ফিরে আসবো। চোখের জল ফেলে ফেলে অনুতাপের চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। নিচে বসে পড়লাম ওর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার জন্য। ও তখন আমাকে বলল, এটা কি করছো? আমাকে ক্ষমা করে দাও। তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে ক্ষমার প্রশ্ন আসছে কেন? যদি অন্যায় নাই করতাম তাহলে সেদিন রাগ করে চলে গেলে এত অভিমান একটুও আমায় বুঝলে না। তুমি কি আমায় বুঝতে দিয়েছো কখনো? যাই হোক, তবে তুমি এ কয় বছর অনেকটা বদলে গেছো। তখন বয়স ছিল 17 আর এখন 23। অনেকটা বুঝ বুঝের হয়ে গেছি আর অনেকটাই শান্ত হয়ে গেছি। এখন আর সেই অভিমান জেদ কাজ করে না, মনের মধ্যে কোনো ইগো কাজ করে না। তাই তো ভালোবাসি শব্দটা এখন সহসা বলতে পারি। ও তখন বলল, কি বলবে আরেকবার বলো, ভালোবাসি তোমায়। আকাশের ঝিলিক আর ওর হাসি দুটোই যেন তখন আমাকে বলল, ইস, এই বাক্যটা যদি সেদিন বলতে তাহলে আজ বেলা শেষে আফসোস হতো না। ও তখন শক্ত করে আমার হাতটা ধরে বলল, অবশেষে হৃদয়ের মাঝে জায়গা দিলে আমায়। 6টা বছর পার করেছিলাম এই ছোট্ট আশায়। তারপর হাঁটতে লাগলাম দুজনে, চেনা সেই রাস্তার বাঁকে, চেনা সেই সুরের তালে, চেনা সেই অনুভূতির স্পর্শ। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।